আমরা গো লাইভে চলে গেছি। আমাদের অনুষ্ঠান এক্ষুনি আমরা শুরু করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে উপস্থিত দর্শক বন্ধুদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভা আমরা এক্ষুনি শুরু করব। আমাদের আজকের আলোচক উপস্থিত হয়ে গেছেন। আমাদের যে দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ করছি একটু কমেন্ট করে যদি জানান আমাদের সব ঠিক শুনতে পাওয়া যাচ্ছে কিনা। নবেন্দুদা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, একটু হামিং টোন আসছে। আপনার কাছে অন্য মোবাইল খোলা আছে? হ্যালো, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের বিষয় জনশিক্ষার পথ প্রদর্শক বিদ্যাসাগর। আলোচনা করবেন নবেন্দু বিকাশ হোতা। আপনারা সবাই জানেন যে নবেন্দু বিকাশ হোতা পশ্চিমবঙ্গের সাক্ষরতা তথা জনশিক্ষা প্রসার আন্দোলনের ক্ষেত্রে একজন পরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন তিনি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাজ্য নেতৃত্ব হিসাবে যুক্ত আছেন। নিজেও মেদিনীপুরের সেই আদিবাসী অধ্যুষিত জেলা, আমরা সবাই জানি এখনকার যে নতুন জেলা তৈরি হয়েছে ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামের বাসিন্দা। সেই এলাকাতেও তিনি জনশিক্ষা প্রসারের কাজ করেছেন দীর্ঘদিন ধরে। পেশাগতভাবে তিনি ঝাড়গ্রাম বিদ্যাসাগর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষক। এছাড়াও আদিবাসীদের সমস্যা ও তাদের উন্নয়ন বিষয়ে তার গভীর আগ্রহ। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকার বিভিন্ন বিষয় সম্পর্কে তার সুগভীর নিরীক্ষণ আছে। নিজে আবৃত্তি করেন। শিক্ষা সাক্ষরতা প্রসারের কাজের সঙ্গে তিনি যুক্ত আছেন। আমরা বিশ্বাস করি যে সাক্ষরতার আন্দোলন এবং বিদ্যাসাগর যে আন্দোলন, এটা সমার্থক। কারণ বিদ্যাসাগর জীবনে আমরা যে বহুমাত্রিকতার বিষয় লক্ষ্য করি, তেমনি সাক্ষরতা আন্দোলনের মধ্যেও এই বহুমাত্রিকতা আছে। এবং আজকে যে সাক্ষরতা আন্দোলন একদিকে বহুমাত্রিক, অন্যদিকে বহুমাত্রিক, অর্থাৎ মাল্টি ডাইমেনশন, এবং অন্যদিকে তার আছে মাল্টি মাদারহুড। এই দুটো দিককেই একসঙ্গে নিয়েই যে কাজ করছেন, সেই কাজ করার নেতৃত্ব দিচ্ছেন নবেন্দুদা। বিদ্যাসাগরের জেলার মানুষ, বিদ্যাসাগরের কাজকর্ম সম্পর্কেও তিনি সবসময় ভাবেন। বিদ্যাসাগরের যে পথ, যে মত, সেই পথেই তিনি সাক্ষরতার আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন তার এলাকায়। এবং রাজ্য স্তরেও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত আছেন। আমাদের খুব কাছের মানুষ। নানা কাজে আমরা তার কাছে বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছি, তিনি আমাদের উত্তর দিয়ে দিয়েছেন। হাতে ধরে আমাদের কাজ শিখিয়েছেন। আমরা একসঙ্গেই সাক্ষরতার আন্দোলনের করতে গিয়ে খুব কাছাকাছি তার কাজের সঙ্গে আমরা পরিচিত আছি। খুব মাটির মানুষ, খুব সাদাসিধে তার জীবনযাত্রা। এই জীবনযাত্রার সঙ্গেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখনো তার এলাকায় তিনি সাক্ষরতার কাজকে নিবিড়ভাবে পরিচালনা করার ক্ষেত্রে যুক্ত আছেন। পেশাগত, ভাবনাগত, সংগঠনগত এবং আদর্শগত সব দিক দিয়েই তিনি শিক্ষা, সাক্ষরতা, জনশিক্ষা এই নিয়েই আছেন, এই নিয়েই তিনি ভাবেন, এবং তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে এই কাজে এগিয়ে চলেছেন। আজকেও ঠিক সেই একই জায়গায়, অর্থাৎ বিদ্যাসাগর যে জনশিক্ষার পথকে দেখিয়েছিলেন, সেই বিষয়ে তিনি আলোচনা করবেন। তার আলোচনার বিষয় জনশিক্ষার পথ প্রদর্শক বিদ্যাসাগর। বলছেন নবেন্দু বিকাশ হোতা। নবেন্দুদাকে অনুরোধ করছি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ বিকাশ। যে প্রথমে আমি বীরভূম জেলার বিদ্যাসাগর দ্বিশতবর্ষ জন্মোৎসব কমিটি, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের এই ওয়েব আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য।
তাদেরকে আমি শুরু করতে চাইছি। আলোচনাটা আমরা শুরু করব। ধন্যবাদ তো জানাতেই হবে, কারণ বীরভূমের যখন এই নতুন করে সাক্ষরতার আন্দোলন শুরু হয়, তখন ওই বক্রেশ্বরের ওখানে একটা প্রশিক্ষণ হয়েছিল। সে প্রশিক্ষণে আমি গেছিলাম, মানে ট্রেনার হিসেবে, প্রশিক্ষক হিসেবে। এবং তারপরেও বীরভূমের সাক্ষরতার কাজেও একটু অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। কাজে যখন বীরভূমের থেকে বিকাশ আমাকে অনুরোধ করেন, তখন আমি খুব আনন্দের সঙ্গে আমি আমার যে পুরনো সংযোগ মানে বীরভূম জেলার সঙ্গে, সেটাকে স্মরণ করেই এই আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছিলাম। যাই হোক, আলোচনার শুরুতে আমি প্রথমে আমার শ্রোতা বন্ধুদের যেটা দিকে দৃষ্টি নিক্ষেপ করতে চাইছি, তাহলে বিদ্যাসাগর মশাই যে সময়কালের মধ্যে বিদ্যাসাগর ছিলেন, আমাদের সেই সময়কালটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করার দরকার। আমি সেই জন্যই, যে বিদ্যাসাগর মশাই জন্মেছিলেন আজ থেকে প্রায় 200 বছর আগে, 1820 সালের 26শে সেপ্টেম্বর, এবং প্রয়াত হলেন 29শে জুলাই 1891। এই সময়কালের মধ্যে আমাদের দেশের যে রাজনৈতিক মঞ্চ, সামাজিক মঞ্চ, সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেই সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলেছে। তার পরবর্তী সময়ে কুইন ভিক্টোরিয়া, অর্থাৎ সরাসরি ব্রিটিশ শাসন, এই সমস্তটাই কিন্তু বিদ্যাসাগরের যে সময়কালের মধ্যেই ঘটেছে। কাজেই যদি এই সময়কালটাকে আমরা বিশ্লেষণ করি, তাহলে বিদ্যাসাগর মহাশয়ের গড়ে ওঠার এই সময়টা, এটা হচ্ছে খুব সমস্যা জটিল। এই জায়গাটা আমাদের উপলব্ধির মধ্যে এনেই আমাদের গোটা আলোচনাটাকে আমরা করতে চাইছি। এখন জনশিক্ষা আমরা যেটা ভাবি, জনশিক্ষাটা দুটো ধারা। একটা হচ্ছে যে টু নো দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে শব্দ বা অক্ষর শিখতে হবে বিশ্বকে জানার জন্য। আরেকটা হচ্ছে টু লার্ন টু রিড, আর রিড টু লার্ন, পড়তে হবে এবং জানতে পড়তে হবে। অর্থাৎ দ্বিতীয় ধারা যেটা, সেটা হচ্ছে লোকায়ত শিক্ষা, যা মানুষের প্রাত্যহিক জীবনচর্যার অঙ্গ। এইটা যদি আমরা ভাবি, তাহলে এই জনশিক্ষার এই দুটি ধারারই সাফল্য, যে একটা প্রথাগত শিক্ষা এবং লোকশিক্ষা, এই দুটি ধারারই সাফল্য, সেটা নির্ভর করে যে যারা শাসন ক্ষমতায় আছেন, রাজ আগ্রহ, শাসন ক্ষমতায় যারা শাসক আছেন তাদের আগ্রহ, এবং সমাজের গতিময়তা। সমাজ নিজেরা এই শিক্ষা চায় কিনা, সেটার উপর নির্ভর করে যে জনশিক্ষা কতটা অগ্রসর হবে কি না হবে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে শিল্প বিপ্লবের আগে, শিল্প বিপ্লবের যুগে যখন নতুন করে শিল্প তৈরি হচ্ছে, শিল্প বিপ্লবের সময়, তখন পুঁজিপতিরা তাদের নিজেদের শোষণের যন্ত্রকে খুব ভালোভাবে গড়ে তোলার জন্যই তারা শ্রমিকদের লেখাপড়া শেখানোর একটা উদ্যোগ নিয়েছিল। কারণ শিক্ষিত দক্ষ শ্রমিক না হলে তাদের যে নতুন উদ্ভাসিত যে যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতিকে সেইভাবে চালানো সম্ভব না। এবং যন্ত্রপাতি যদি ভালোভাবে না চলে, তাহলে তাদের মুনাফাও সেভাবে গড়ে উঠবে না। স্বভাবতই তারা শ্রমিকদের লেখাপড়া শিখিয়েছিলেন, যাতে তাদের সেই সভ্যতার ভিত্তিটাকে যাতে গড়ে উঠতে পারে। এবং যার জন্য পুঁজিবাদী দেশগুলোতে তাদের মধ্যে লেখাপড়ার এখন নিরক্ষরের সংখ্যা হাতে গোনা যায়। কাজে তাদের মানুষ শিক্ষিত করেছিল, জনশিক্ষার একটা ভিত্তি তৈরি করেছিল, মূলত তাদের নিজেদের শোষণকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য। কিন্তু পরবর্তী সময়, বিশেষ করে ফরাসি বিপ্লবের পরে, যখন পুঁজিপতিরা দেখলেন যে শিক্ষিত শ্রমিক তারা কি করতে পারেন, তারা তাদের শোষণের যন্ত্রটাকেই উৎপাটিত করে দেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারেন, কাজেই পরবর্তী সময়ে যখন পুঁজিবাদ
উপনিবেশবাদে রূপান্তরিত হচ্ছে, এবং সেই উপনিবেশ যখন তৈরি হচ্ছে, সেই উপনিবেশগুলোতে কিন্তু যারা উপনিবেশ স্থাপন করতে যাচ্ছেন তারা কিন্তু জনশিক্ষা প্রসারে তেমন আগ্রহী ছিল না। তারা যে কাজটা করার চেষ্টা করেছে, তাদের উপনিবেশটাকে একটু শক্তি অর্জন করার জন্য, উপনিবেশগুলোকে শক্তি অর্জন করার জন্য তারা উপনিবেশগুলোতে সেইটুকু মানুষকে শেখানোর চেষ্টা করেছে যারা তাদের উপনিবেশগুলোকে ধরে রাখতে, উপনিবেশগুলোকে শোষণের তীব্রতাকে যাতে ধরে রাখতে পারে, সেই জন্যই সেইটুকুই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা তারা করেছে। এখন আমাদের দেশে যদি দেখেন, আমি যেটা রাজাগ্রহের কথা বলেছিলাম, যে রাজাগ্রহ যদি থাকে তাহলে মানুষকে যে লেখাপড়া শেখানো যায়, সেটার প্রমাণ হচ্ছে কতগুলো দেশের কথা যদি বলেন, যে সরকারি সদিচ্ছা এবং যদি জনসাধারণের অংশগ্রহণ, তার জনশিক্ষার যে সাফল্য অর্জন করা যায়, তার অন্যতম উদাহরণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, চীন, নিকারাগুয়া, তানজানিয়া, কিউবা, এই সমস্ত দেশগুলো। সোভিয়েত ইউনিয়নের যদি দেখেন, মধ্য এশিয়ার যে রিপাবলিক, সোভিয়েত রিপাবলিক গুলো, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে রিপাবলিক গুলো ছিল, সেই জায়গাতে প্র্যাকটিক্যালি কোন রকমের মানে নিরক্ষরের সংখ্যাই ছিল সর্বাধিক। সেই জায়গায় তাদের কোনো নিজস্ব স্ক্রিপ্ট ছিল না। তারা স্ক্রিপ্ট তৈরি করার পরে একটা সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, লেনিনের নেতৃত্বে, লেনিনের জায়াকুবস্কার নেতৃত্বে সেখানে যেভাবে একটা দ্রুততার সঙ্গে তারা লেখাপড়া শেখানোর চেষ্টা করলেন, তাহলে সেটা রবীন্দ্রনাথ তার যে রাশিয়ার চিঠি প্রবন্ধের মধ্যে সেটা তিনি লিখেওছেন, যে কিভাবে একটা নতুন জাতি গড়ে উঠছে, যে জাতি গড়ে ওঠার কাজ যেটা করেছে সেটা হচ্ছে রাজ আগ্রহ, অর্থাৎ শাসক কমিউনিস্ট পার্টি, সেখানকার জনসাধারণ, তাদের আগ্রহ ছিল বলেই মধ্য এশিয়ার রিপাবলিক গুলো সেখানে তাদের সাক্ষরতার প্রায় নিরক্ষর মুক্ত সমাজে রূপান্তরিত। কিউবাও যদি আমরা ভাবি, সেখানেও বিপ্লবের পরে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু 1 বছর ধরে তারা গ্রামে গেছে, সেখানে মানুষকে লেখাপড়া শিখিয়েছে, এবং যার ফলে কিউবা আজকে লেখাপড়া শেখার দিক থেকে, সাক্ষরতার দিক থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করে। অর্থাৎ রাজ আগ্রহ যদি থাকে, জনসাধারণের আগ্রহ যদি থাকে, তাহলে যে লেখাপড়ার জনশিক্ষার ভিত্তি যে গড়ে তোলা যায়, সেটার উদাহরণ আছে। আবার আমাদের দেশেও মিজোরাম বলে একটা ছোট্ট রাজ্য আছে। সে মিজোরামের আদিবাসীদের মধ্যে একটা প্রচলিত আপ্তবাক্য আছে, তাদের সমাজের গতিময়তা, সমাজের যে চালিকা শক্তি, যেটা হয় শেখো, না হলে অন্যের দাসত্ব কর। এই আপ্তবাক্য কিন্তু নিজ সমাজকে শিক্ষার উপযোগিতা সম্পর্কে সচেতন হতে সাহায্য করেছে, যার ফলে হাজার সমস্যা সংকুল একটা রাজ্য, সেখানে নিজ উপজাতিরা প্রায় নিরক্ষর মুক্ত। সেই রকম একটা অবস্থা আমরা দেখি। এখন আমাদের দেশে যদি আমরা আমাদের দেশের অবস্থাটা বুঝি, যে আমাদের দেশে যখন প্রাচীন বৈদিক সমাজ যখন শুরু হয়, বৈদিক সমাজের প্রথমের দিক থেকে যখন বর্ণাশ্রম ব্যবস্থা শুরু হয়, তার আগে একটা নারী শিক্ষার প্রচলন কিন্তু প্রাচীন বৈদিক সভ্যতার মধ্যে নারী শিক্ষার একটা প্রচলন ছিল। গার্গী, মৈত্রেয়ী ইত্যাদির নাম আমরা সবাই জানি। এবং পরবর্তী সময়ে যখন মনুসংহিতা কার্যকরী হচ্ছে, যেখানে নারীদের শিক্ষার অধিকার, সামাজিক অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হয়, এবং তারও পরবর্তী সময়ে যখন শঙ্করাচার্যের দর্শন, যে দর্শন হচ্ছে যে আমাদের কিছু করার নেই, মানুষের আর কিছু করার নেই, সবই পূর্ব নির্দিষ্ট, কাজ করো, ফলের আশা করো না। এবং যার ফলে যে সমাজের মধ্যে যে গতিময়তা ছিল, সমাজের মধ্যে যে চিন্তা ভাবনার যে গতিময়তা ছিল, সেটা সবকিছুই নস্যাৎ হয়ে যায়। এবং যার ফলে প্রায় দীর্ঘ 1000 বছরের উপর একটা সমাজ স্থবির, কুসংস্কার আচ্ছন্ন এবং একটা মানে বদ্ধ, গতিহীন অন্ধবিশ্বাস এবং সংস্কারের জালে আচ্ছন্ন হয়ে পড়ে গোটা সমাজ। এবং সে তখন হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কি দরকার কি, যা বলছে তাই সত্য, কাজ করো, ফলের আশা করো না। এই জাতীয় যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা মানুষের কর্মদক্ষতা, মানুষের মধ্যেকার চিন্তা ভাবনার দিক থেকে যে এক সময় যে ভাবনাটা ছিল যে
মানুষের মধ্যে কাজের মধ্যে যেটা আমাদের সমাজ বিকাশের বিভিন্ন ধারার মধ্যেও যদি আমরা দেখি যে মানুষ যদি ঐক্যবদ্ধভাবে যে সমস্ত কাজকর্ম করেছেন, সেখানে সংযুক্ত হয়ে যে সমস্ত কাজকর্ম করেছেন, তখনই তার মধ্যে কিছু কিছু তার ডেভেলপমেন্ট হয়। কিন্তু আমাদের ওই সময়কার দর্শন যেটা হচ্ছে মানুষকে এটা এটা করতে শিখিয়েছে আত্ম উন্নতির কথা, সমাজের উন্নতির চাইতে আত্ম উন্নতির কথা। সে আত্ম উন্নতি করতে গিয়ে যে সমাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক যখন নস্যাৎ হয়ে যাচ্ছে, তখন যা হয় যে সমস্ত ধরনের চিন্তা ভাবনা, যে বৈজ্ঞানিক ভাবনা চিন্তা, সবকিছুই একটা নস্যাৎ হয়ে যায়। এবং যে যার জন্য প্রায় দীর্ঘ 1000 বছর ধরে আমাদের গোটা সমাজ একটা কুসংস্কারাচ্ছন্ন বদ্ধ জলাশয়ের মধ্যে আবদ্ধ ছিল। এই জায়গাটা আমাদের বোধের মধ্যে আনার চেষ্টা করতে বিদ্যাসাগর মশাই যে সময় এলেন, তখন ধরুন ইংরেজরা যখন আমাদের দেশে এলো, আমাদের দেশে যখন আসছে, তখন কি অবস্থা? তখন হচ্ছে যে সুলতানি আমল প্র্যাকটিক্যালি ভেঙে যাচ্ছে একটা, এবং সেখানে তো যেটুকু যে গুরুকুল ভিত্তিক যে সমস্ত স্কুলগুলো ছিল, বিদ্যালয়গুলো ছিল, সেসবগুলো ভেঙে গেছে। সুলতানি আমলের কিছু বিদ্যালয় যেগুলো চালু ছিল, সেখানে সংস্কৃত এবং ফার্সি পড়ানো হতো। এবং ফার্সি পড়ানো হতো এই জন্যই, যেহেতু রাজার ভাষা ছিল পার্সি, কাজেই পার্সি, সেই জন্যই পার্সি পড়তে হতো। বিদ্যাসাগরকেও পার্সি পড়তে হয়েছে। কাজে ইংরেজরা এসে যারা উপনিবেশ স্থাপন করতে গেলে, তারা প্রজাকুলের ভাষা, রাজার ভাষাই হচ্ছে প্রজাকুলের ভাষা। কাজে স্বভাবতই তারা যে এখানে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করবেন, ইংরেজি শিক্ষা তার উপনিবেশ পরিচালনার ক্ষেত্রে যে ইংরেজি ভাষা শেখানোর চেষ্টা করবেন, এতে আর আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ আমরা যদি এখনো ভিয়েতনামের দিকে তাকাই, যেহেতু ভিয়েতনাম ফরাসি উপনিবেশ ছিল, কিন্তু এখানেও ভিয়েতনামে ফরাসি ভাষার প্রচলন এখনো আছে। যদি আপনি দক্ষিণ আমেরিকার দিকে তাকান, যেখানে আমাদের স্প্যানিশ উপনিবেশ ছিল, সেখানেও স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু দক্ষিণ আমেরিকার দেশগুলোতে একটা গুরুত্বপূর্ণ ভাষা হিসেবেই কিন্তু প্রচলিত আছে। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে এই পর্যায়ে যেখানে আমাদের এই যে যখন একটা অবস্থা, তখন আমাদের লর্ড বেন্টিং, আমি যদি এটা বলছি না, 1835 সালে লর্ড বেন্টিং তিনি ম্যাকলে সাহেবকে তিনি একটা অনুরোধ করেন যে এই উপনিবেশে যারা, উপনিবেশটাকে যদি পরিচালনা করতে হয়, তাহলে উপনিবেশের কিছু মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং ম্যাকলে সাহেব তার একটা পরামর্শ দিলেন যে এই উপনিবেশে ইংরেজি ভাষার শেখার স্কুল করতে হবে। এবং যার ফলে যেহেতু ইংরেজি শিখলে তবে গিয়ে রাজ দরবারে চাকরি পাওয়া যাবে, কাজে দেশীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল, সেই দেশীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে লাগলো। কারণ যারা চাকরির দরকার, কাজ চাইছেন, রাজ দরবারে সম্মান পেতে চাইছেন, তাদের ইংরেজি শিখতে হবে। এবং স্বভাবতই যে দেশীয় স্কুলগুলো, সেই দেশীয় স্কুলগুলো প্র্যাকটিক্যালি বন্ধ হওয়ার অবস্থার মধ্যে গেল। এবং সেই সময় একটা অ্যাডাম সাহেব যখন দেখলেন যে এইসব দেশীয় স্কুলগুলো বন্ধ হতে যাচ্ছে, তখন এই দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করেই তিনি একটা সুসমন্বিত জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করলেন। এখন সেই তার ফলে কি হলো? ফলে যেটা হলো যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর বাঙালিদের ইংরেজ অনুকরণের প্রবণতা বাড়ল। তারা দেশীয় শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যের প্রতি অশ্রদ্ধা, অবজ্ঞা এবং অবিশ্বাস। আর সেই সময় হিন্দু কলেজে একটা তরুণ ভিভিয়ান ডিরোজিওর উদারমনা এবং যুক্তিবাদী নব্য শিক্ষক। এর ফলে যে বাংলার ছাত্রকুল তখন এই দুয়ের মধ্যে একটা দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত। এবং এই সময় কিন্তু বিদ্যাসাগরের এই পটভূমিকায়, যে নবজাগৃতির এই পটভূমিকা, যেখানে বিদ্যাসাগর মহাশয়ের কর্মকাণ্ডকে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে সেই সময়টাকে দেখে, যে সময়টা একটা আমাদের সমাজে যেখানে একটা নব্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যারা মানে মাতৃভাষাকে, সংস্কৃতিকে যারা অবজ্ঞা করছে, এবং সেইখানে দাঁড়িয়ে আবার
মানে ইয়াং বেঙ্গলের নেতৃত্বে, বিশেষ করে ভিভিয়ান ডিরেজিওর নেতৃত্বেও একটা উদারমনা চিন্তা ভাবনা শিক্ষার জগতে আসছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে বিদ্যাসাগরের কর্মকাণ্ডকে আমাদের কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। এবং আমরা যদি এই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের যে ধারা, এই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ধারা, এটা হচ্ছে 4টা ধারার মধ্যে আছে। একটা হচ্ছে যে ইংরেজি শিক্ষার বিস্তার, স্ত্রী শিক্ষার বিস্তার, সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কার। এই নবজাগরণের এই 4টি ধারারই পুরোভাগে কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর রামমোহন রায়ের সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, সতীদাহ প্রথা রদ আইন প্রবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি অনুভব করেছিলেন যে সমাজে প্রচলিত সংস্কার, বিধবা, বহু বিবাহ, শিশু বিবাহ, এদের প্রচলিত ধারণার অবসান ঘটাতে গেলে সমাজের বদ্ধ জলাশয়ে তরঙ্গ সৃষ্টি করা খুব জরুরি। এবং তার জন্যে তিনি কিন্তু শিক্ষা প্রসারে অগ্রসর হলেন। যে তিনি তার যে এজেন্ডা ছিল, বিশেষ করে নারী মুক্তির যে এজেন্ডা, যে বহু বিবাহ, শিশু বিবাহ এবং বিধবা বিবাহ, এই সম্পর্কিত তার যে চিন্তা ভাবনা, সেটাকে যদি কার্যকরী করতে হয়, তাহলে সমাজে মহিলাদের, বিশেষ করে নারী জাতির যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গায় সমাজ আছে, সেই জায়গাটার থেকে যদি না, তার মধ্যে যদি তরঙ্গ সৃষ্টি করতে না পারা যায়, তাহলে এই জায়গা থেকে আমরা অগ্রসর হতে পারবো না। কারণ সমাজের যে চিন্তা ভাবনা, সমাজের যে পশ্চাৎপদতা, তাকে কাটিয়ে একটা অগ্রসর চিন্তা ভাবনার দিকে যেতে গেলে যেটা তার চালিকা শক্তি হবে, সেটা বিদ্যাসাগর মশাইটা ভেবেছিলেন যে শিক্ষাই হচ্ছে এর একটা চালিকা শক্তি, যা বদ্ধ জলাশয়ে একটা তরঙ্গের সৃষ্টি করতে পারে। এবং সেই জন্য তিনি একটা শিক্ষা প্রসারে তিনি কিন্তু উদ্যোগী হলেন। এবং যে সময় তিনি শিক্ষা প্রসারে উদ্যোগী হলেন, তখন বাংলা স্কুলের সংখ্যা ছিল মাত্র 33টা, ছাত্র সংখ্যা ছিল 1400। ছাত্র সংখ্যা, আমি শব্দটা ইউজ করছি এখানে, ছাত্রী সংখ্যা ছিল না। কিন্তু 33টা বাংলা স্কুলে কোনো ছাত্রী ছিল না, 1400 জন মাত্র ছাত্র ছিল। এবং তখন তিনি এটা উপলব্ধি করলেন যে যোগ্য শিক্ষক, উপযুক্ত পাঠ্যপুস্তক এবং শিক্ষক প্রশিক্ষণ, এই কটির মধ্যে যদি সমন্বয় সাধন করা না যায়, তাহলে শিক্ষাকে জনমুখী করা যাবে না। আমাদের এটা একটু ভাবুন, তিনি বললেন, আমি কোট করছি তার কথা, যে আমাদের কতকগুলি বাংলা স্কুল স্থাপন করিতে হইবে, বাংলা স্কুল স্থাপন করিতে হইবে। এইসব স্কুলের জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রদ বিষয়ের কতকগুলি পাঠ্যপুস্তক রচনা করিতে হইবে, পাঠ্যপুস্তক রচনা করিতে হইবে। শিক্ষকের গুরুত্বপূর্ণ কার্যভার গ্রহণ করিতে পারে এইরকম একদল লোক সৃষ্টি করতে হইবে, যাদের কি থাকবে, যে মাতৃভাষায় সম্পূর্ণ দখল, প্রয়োজনীয় বহুবিধ তথ্যে যথেষ্ট জ্ঞান এবং কুসংস্কার মুক্ত শিক্ষকের এই সব গুণগুলি থাকা আবশ্যক। কুসংস্কার মুক্ত, সংস্কার মুক্ত শিক্ষক হতে হবে, কুসংস্কার মুক্ত শিক্ষক হতে হবে। শিক্ষককে বহুবিধ তথ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের মাতৃভাষায় সম্পূর্ণ দখল। এই শব্দগুলোর উপরে আমি জোর দিচ্ছি। এই কথাগুলো তিনি যখন বলছেন, আজ থেকে প্রায় 200 বছর আগে, 200 বছরের কিছু কম হবে, সেই সময় কিন্তু তিনি শিক্ষা প্রসারে ব্রতী হওয়ার সময় একজন শিক্ষকের কি গুণ থাকা উচিত, তিনি কিন্তু সেই কথাগুলো বললেন। এবং তিনি বললেন যে, এবং সেইটা বললেন যে এই ধরনের একদল গড়িয়া তোলাই আমার উদ্দেশ্য এবং আমার সংকল্প। এবং তখন শুধু বিদ্যাসাগর মশাই না, জনসাধারণের মধ্য থেকেও পাবলিক ডিমান্ড, যেটাকে বলা হয়, যে আমি আগেই বলেছি যে সোসাইটির ডিমান্ড যদি না থাকে, এডুকেশন হয় না। কাজে সোসাইটির একটা ডিমান্ড ছিল যে মাতৃভাষায় শিক্ষা প্রবর্তনের পক্ষে দাবি তৈরি হয়। এবং সেই সময় বিশেষ করে 1844 সালে লর্ড হার্ডিঞ্জ, এই ভদ্রলোক বড়লাট হয়ে এলেন
এবং বাংলা, বিহার, উড়িষ্যার নানা স্থানে 108টি পল্লী পাঠশালা স্থাপিত হলো। 108টা পল্লী পাঠশালা স্থাপিত হলো এবং বিদ্যাসাগর মশাই এই উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন এবং এই সময়ে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের ফোর্ট উইলিয়াম কলেজের তিনি প্রধান পণ্ডিত এবং এই সব বিদ্যালয়গুলি শিক্ষক নির্বাচনের ভারটা দেওয়া হয়েছিল বিদ্যাসাগর মশাই এবং মার্শাল সাহেব। ফোর্ট উইলিয়াম কলেজের প্রিন্সিপাল ছিলেন মার্শাল সাহেব এবং এই বিদ্যালয়গুলোর জন্য কিছু মাসিক বরাদ্দ, প্রায় 2000 টাকা এরকম একটা মাসিক বরাদ্দ ছিল। কিন্তু তারপর যা হয়, সরকার উৎসাহ হারিয়ে ফেলে এবং যার ফলে এইসব মানে অর্থাভাবে এই বিদ্যালয়গুলি ধুঁকতে থাকা শুরু করে এবং বিদ্যাসাগর তখন নিজের খরচে প্রায় 1 বছর অনেকগুলি বিদ্যালয় প্র্যাকটিক্যালি নিজের খরচে তিনি চালিয়েছেন। এবং এখানে একটা কথা বলা ভালো, যে আমরা অনেক সময় বলি আমার টাকা আছে, আমি একটা স্কুল খুলে দিলাম, কিন্তু শিক্ষা যে শাসকের, সরকারের যে একটা দায়িত্ব, বিদ্যাসাগর কিন্তু সেই বোধে কিন্তু সরকারকে উদ্বুদ্ধ করেছিলেন যে তিনি যেমন 1 বছর নিজের খরচ দিয়ে স্কুল চালিয়েছিলেন, তেমনি সরকারকে বাধ্য করেছিলেন সেই স্কুলের দায়িত্ব গ্রহণ করার জন্য। যাই হোক, এই সময় বিদ্যাসাগরের শিক্ষা পরিষদের সদস্য, এটা হচ্ছে ফ্রেডরিক হ্যালিডে সাহেব, বাংলার ছোট লাট হয়ে এলেন এবং তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুবিস্তৃত এবং সুব্যবস্থিত বাংলা শিক্ষার উপর নির্ভর করে তিনি একটি প্রতিবেদন পেশ করলেন এবং দত্তহীন ভাষায় তিনি সেখানে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশংসা করলেন এবং এও বললেন, সংস্কৃত কলেজের শিক্ষায় এখন বেশ ভালো শিক্ষক গড়িয়া উঠিতেছে। বর্তমান অধ্যক্ষের হাতে পড়িয়া সংস্কৃত কলেজ বাংলাদেশে নর্মাল স্কুলের স্থান অধিকার করিয়াছে। এই সময় বিদ্যাসাগর মশাই তিনি তার একটা প্রস্তাব দিয়েছিলেন, সেটা হচ্ছে একটা পাঠ্যসূচি, একটা সুসমন্বিত পাঠ্যসূচি। সেখানে ভূগোল, ইতিহাস, মহাজীবন চরিত, পাটিগণিত, জ্যামিতি, পদার্থবিদ্যা, নীতিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরতত্ত্বের অন্তর্ভুক্তির কথা বলেছিলেন এবং তিনি এও বললেন যে বর্তমান ভারতবর্ষে গ্রিক, রোমান এবং ইংল্যান্ডের ইতিহাস হলেই চলবে। বিদ্যালয়গুলিতে 5টি শ্রেণী থাকবে। পণ্ডিতদের মাসিক মাইনা কমপক্ষে 30 টাকা, 25 টাকা এবং 20 টাকা হওয়া চাই। প্রতিটি বিদ্যালয়ে মাসিক 50 টাকা মাহিনায় একজন প্রধান পণ্ডিত নিযুক্ত করা প্রয়োজন। 2 জন সুযোগ্য তত্ত্বাবধায়কও প্রয়োজন, যাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন বিদ্যালয়গুলিকে সচলতর করে তুলবে। নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা গ্রহণ ও পরীক্ষা প্রণালী সংশোধনের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়াটি বৈজ্ঞানিক এবং আধুনিক করে তুলতে হবে। কাজে যদি আমরা এখনো এইটার দিকে দেখি, তাহলে আমরা এখনো এই 19বিংশ শতাব্দীতে এখনো যে মানে শিক্ষা অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেটা যে বিদ্যাসাগর প্রণীত শিক্ষা ব্যবস্থাই তার মডেল, সেইটাই কিন্তু এখনো চলছে। কাজে মিস্টার হ্যালিডে গভর্নর নির্বাচিত হওয়ার পর তিনি হুগলি, নদিয়া এবং অবিভক্ত মেদিনীপুর এবং বর্ধমান জেলায় শিক্ষা প্রসারের উদ্যোগে নতুন বিদ্যালয় স্থাপনের প্রচেষ্টা শুরু হল। এই মহাযজ্ঞের ঋত্বিক এবং তত্ত্বাবধায়ক নির্বাচিত হলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় শিক্ষা প্রসারের পটভূমিকায় এক অনিবার্য এবং অপরিহার্য ব্যক্তিত্ব। শুরু হলো শিক্ষণের কার্যক্রম। প্রতিষ্ঠিত হলো নর্মাল স্কুল। প্রতি 6 মাস অন্তর এই নর্মাল স্কুল থেকে 60 জন গুণী শিক্ষক ট্রেনিং সমাপ্ত করে যোগদান করবেন শিক্ষকতার পেশায়। এটাই স্থিরীকৃত হয়েছিল। 71 জন ছাত্র নিয়ে নর্মাল স্কুলের কাজ শুরু হয়। এটা প্রণিধানযোগ্য বিষয় হলো সেই সময়ই 60 জন ছাত্রকে মাসিক 5 টাকা হারে বৃত্তি প্রদান করা হতো। অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ এখন যেটা হয়েছে, যে এখন মানে ট্রেনিং বাধ্যতামূলক করা হচ্ছে,
কিন্তু ট্রেনিং নেওয়ার খরচটা শিক্ষককেই বহন করতে হবে। আর সেই সময় বিদ্যাসাগরের সময় যে ট্রেনিং শিক্ষকতা প্রফেশনে যারা আসবেন তাদের কিন্তু শিক্ষকতা প্রশিক্ষণের দায়িত্ব সরকারকে নিতে হবে, এবং যার জন্য তাদের বৃত্তি 5 টাকা, এখনকার 5 টাকা, এখন তখনকার 5 টাকা, এখনকার কত টাকা সে হিসেব করে লাভ নেই কিছু। কাজেই সেই সময় কিন্তু বিদ্যাসাগর তার নিজের জন্মভূমি মানে বীরসিংহ গ্রামে একটা স্কুল করেছেন, এবং সেখানে যে 6-7 জন টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, তাদের সব দায়িত্ব কিন্তু বিদ্যাসাগর নিজে গ্রহণ করেছিলেন। পরে যেটা আমি বলছিলাম যে দান করেছেন, কিন্তু দান করার পরেও যেটা সরকারের দায়িত্ব সেটা সরকারকে গ্রহণ করাতেও তিনি বাধ্য করেছেন, সেটা সে আলোচনা, অন্য আলোচনার বিষয়। যাই হোক, এবার স্ত্রী শিক্ষার বিষয়। স্ত্রী শিক্ষার বিষয়ে তিনি ভারতবন্ধু বেথুন সাহেবের হাত ধরলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তার সহযোগী ছিলেন মদনমোহন তর্কালঙ্কার। এবং 1849 সালে তৈরি হলো বেথুন বালিকা বিদ্যালয়। এবং বেথুন সাহেবের প্রয়াণের পরবর্তী সময়ে দীর্ঘ 12 বছর বিদ্যাসাগর মশাই ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক এবং প্রাণ পুরুষ। পরে হ্যারি ডেভিড সাহেবের সহযোগিতায় হুগলি, নদিয়া, বর্ধমান এবং মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, এবং ছাত্রী সংখ্যা ছিল 2300। আজকে যেখানে যে সময় এই স্কুল, যে সময়ে তখন একটা মহিলাদের মধ্যে গৌরীদানের বিশ্বাস, 8-9 বছর বয়সের বিধবা বালিকাদের অযৌক্তিক, অবৈজ্ঞানিক আচারের আবর্তে অত্যাচারিত হচ্ছে, নারী জন্মের সার্থকতায় বিশ্বাস করতো সেই অবস্থায়, সেই রকম সমাজে দাঁড়িয়ে এইটা যে কি রকম দুরূহ কাজ, এবং 2300 ছাত্রী এই এই সময়ের মধ্যে সংগ্রহ করা, সেটা আজকে আমরা যারা এই 21 শতকে যারা আমরা দাঁড়িয়ে আছি তারা নিজেরা এখন অনুভব করতে পারছি না যে কি সমস্যা সংকুল অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই স্ত্রী শিক্ষার এই বিস্তারের কাজ বিদ্যাসাগর মশাই করেছিলেন। এবং তিনি এটা করেছিলেন এই কারণে যে নারী সমাজের জন্য তার যে মমতা, বিশেষ করে যে সমাজ সংস্কারের যে কাজ তিনি করতে চেয়েছিলেন, বিধবা বিবাহ রোধ তিনি আইন পাশ করাতে পেরেছিলেন সমাজের বাধা সত্ত্বেও, কিন্তু তিনি পারেননি বহু বিবাহ রোধ করার আইন পাশ করাতে, তিনি পারেননি বাল্য বিবাহ রোধ করার ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে, কারণ সেই ব্যাপারে তিনি মানুষ সেইভাবে সচেতন হয়নি। কিন্তু আমরা যদি বাল্য বিবাহের দোষ, এটা বিদ্যাসাগর মশাইয়ের এই প্রবন্ধটা যদি এখনো পড়ি, তাহলে আজকের দিনেও এই মানে মেয়েদের বিয়ের বয়স সম্পর্কিত যে চিন্তা ভাবনা বিদ্যাসাগর মশাই আজকে 150-200 বছর আগে করেছিলেন, আজকেও সেটা কত প্রাসঙ্গিক সেই জায়গাটা কিন্তু আমরা অনুভব করতে পারি। কিন্তু সেটা তিনি শুধুমাত্র বিধবা বিবাহ রদ করতে পেরেছিলেন, কিন্তু বহু বিবাহ এবং শিশু বিবাহ রদ করার ব্যাপারে মানে ব্রিটিশ প্রশাসনকে দিয়ে খুব একটা অগ্রসর করাতে পারেননি, যেহেতু সমাজের একটা প্রচন্ড রকমের বাধার মুখে তাকে পড়তে হয়েছে। যাই হোক, যেটা হচ্ছে যে যা হয় 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বিপুল অর্থ ব্যয়ের প্রভাব পড়লো শিক্ষা ক্ষেত্রে। বহু বিদ্যালয়ে সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হলো, এবং শিক্ষা বিভাগের তরুণ ডিরেক্টর ইয়াং সাহেব যখন এলেন, তার সঙ্গে সংঘাত হলো পণ্ডিত বিশ্বের সঙ্গে, এবং এই সাহেব তিনি ইন্সপেক্টর পদে এলেন। তখন বিদ্যাসাগর বুঝলেন যে আর স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে না, তিনি পদত্যাগ করলেন। এবং এরই মাঝে তিনি 1853 সালে একটা ঐতিহাসিক আলোচনাপত্র তিনি তৈরি করেছিলেন, মেমোরেন্ডাম যেটাকে আমরা বলি, সেই মেমোরেন্ডাম তৈরি করেছিলেন এবং পাঠিয়েছিলেন শিক্ষা কাউন্সিলের সেক্রেটারি সোয়েটের কাছে। এবং সেই আলোচনাপত্রে বিদ্যাসাগর মশাই উল্লেখ করেছিলেন যে দৃঢ় কুসংস্কার মুক্ত যুক্তিভিত্তিক মন গড়ে তোলাই হবে পাঠ্যসূচিতে বিষয় অন্তর্ভুক্তির লক্ষ্য। এইটার উপরে আমি একটু গুরুত্ব দিতে চাইছি যে সেই সময় তিনি এটা বললেন, কুসংস্কার মুক্ত যুক্তিভিত্তিক মন গড়ে তোলাই হবে
পাঠ্যসূচিতে বিষয় অন্তর্ভুক্তির লক্ষ্য। এবং তিনি কিন্তু সুপারিশ করেই তিনি তার দায়িত্ব শেষ করেননি। তিনি নিজে পাঠ্যপুস্তক রচনা করেছেন, বন্ধু মদন মোহন তর্কালঙ্কারের সাহায্যে ছাপাখানা তৈরি করেছেন, পুস্তক মুদ্রণ এবং প্রকাশের ব্যবস্থা করেছেন, যাতে শিক্ষা বিস্তারে উপকরণের অভাব না হয়। এবং তার রচিত বইগুলোকে যদি আমরা এখন দেখি, যে সময় তিনি পাঠ্যপুস্তকগুলো রচনা করেছিলেন, সেগুলো যদি দেখি বোধোদয় আজকের দিনেও প্রাসঙ্গিক, জীবনচরিত আজকের দিনেও প্রাসঙ্গিক। কাদের তিনি জীবনচরিত নিয়ে এসেছিলেন? সবই পাশ্চাত্য বিজ্ঞানীদের জীবনগুলোকে তিনি নিয়ে এসেছিলেন। কাজেই সেইটা ব্যবস্থা তিনি করলেন। এবং আমরা আগেই বলছি, প্রথম থেকেই বলে যাচ্ছি যে বিদ্যাসাগর দৃঢ় কুসংস্কার মুক্ত যুক্তিভিত্তিক মন গড়ে তোলার জন্যই পাঠ্য বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন। তার প্রকাশিত বইগুলি যদি আমরা লক্ষ্য করি, নজর করি, তাহলে সেটাই প্রমাণিত হবে। এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাঠ আরম্ভে বিদ্যাসাগর যে বর্ণ পরিচয় তিনি করলেন, সেই বর্ণ পরিচয় হচ্ছে তার অন্যতম নিদর্শন। যে যুক্তিভিত্তিক মন গড়ে তোলা, তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে বর্ণ পরিচয়। এবং বর্ণ পরিচয়ে নির্মাণে ঈশ্বরচন্দ্রের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ঈশ্বরকে বর্জন করা। এবং 19 শতকের প্রথমার্ধে পাঠ আরম্ভে এমনকি বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষায় যেভাবে ঈশ্বর, ভগবান, দয়াময় এবং মিশনারিদের ক্ষেত্রে নিরাকার ঈশ্বরের ছড়াছড়ি ছিল, তা থেকে বর্ণ পরিচয়কে সম্পূর্ণ মুক্ত করেছেন বিদ্যাসাগর। রেভারেন্ড ডক্টর মার্ডক ঈশ্বর, পরলোক ইত্যাদি বিষয়ে শিশুরা ওয়াকিবহাল হবে না, এই যুক্তিতে মিশনারি বিদ্যালয়গুলিতে বর্ণ পরিচয় পড়ানোর তীব্র বিরোধিতা করেছেন। বিদ্যাসাগর মশাই ইংরেজি ভাষায় স্বশিক্ষিত ছিলেন। তার প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুল, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ, সেখানে ইংরেজি ভাষা পড়ানোর জন্য ভারতীয় শিক্ষক নিয়োগ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষায় কলেজের 5 জন ছাত্র কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। এবং তিনি এটা দেখিয়েছিলেন, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথমে অনুমোদন দিতে চায়নি এই অজুহাতে, যেহেতু তারা এটা মনে করতেন যে ইংরেজি শেখানোর দায়িত্বটা ইংরেজ শিক্ষক ছাড়া ইংরেজি শেখানো যায় না। এবং বিদ্যাসাগর তার পরীক্ষার রেজাল্টের মধ্য দিয়ে প্রমাণ করলেন যে ভারতীয় শিক্ষকদের দিয়েই ইংরেজি শেখানো যায়, এবং তারা ইউনিভার্সিটির পরীক্ষাতেও খুব ভালো ফল অর্জন করতে পারে। এবং তিনি এটাও বিশ্বাস করতেন যে খালি পেটে বিদ্যা হয় না। যার জন্য যদি এখন বলেন যে আমাদের যে এখন মিড ডে মিলটি চালু হয়েছে, এটা একটা উপলব্ধি করছে যে ছেলেরা যদি পেট ভর্তি না থাকে, তাহলে তাদের পড়াশোনা, স্কুলে থাকা, পড়াশোনা ইত্যাদি করা যায় না। এবং বিদ্যাসাগর মশাই যখন তার প্রথম নাইট স্কুল, দেশের মধ্যে প্রথম বয়স্ক শিক্ষা কেন্দ্র তার নিজের গ্রাম বীরসিংহে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেখানেও তিনি কিন্তু দ্বীপ্রাহরিক খাওয়ারের তিনি ব্যবস্থা করেছিলেন। তাহলে যেটাকে যদি আমরা বলি যে এখনকার মিড ডে মিল, এই মিড ডে মিলের ভাবনা বিদ্যাসাগর মশাই আজকে 150 বছর আগে বিদ্যাসাগর মশাই কিন্তু সেই ভাবনা তিনি করেছেন। এবং এবার আমি যে আলোচনা করতে চাইছি, যে শাসকরা তারা তাদের নিজেদের প্রয়োজনে যতটুকু প্রয়োজনে শিক্ষাকে সম্প্রসারিত করে, শিক্ষা প্রশাসনে থাকার সুবাদে বিদ্যাসাগর সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে শিক্ষা বিস্তারে ব্রতী হয়েছিলেন। এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে
ইংরেজ শাসক শিক্ষা বিস্তারে অর্থ ব্যয় বন্ধ করে দেয়। যেমন আমাদের স্বাধীনতার পরে 1962 সালে চীন ভারত সীমান্ত সংঘর্ষের পর শিক্ষাক্ষেত্রে ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা জাতি গঠনে সহায়তা করে। কূপমণ্ডূক কুসংস্কারাচ্ছন্ন সমাজে যুক্তিবাদী এবং কুসংস্কার মুক্ত শিক্ষা জাতিকে মেরুদণ্ড সোজা করতে সহায়তা করেছিল। অর্থাৎ যে সমাজের সময়, যে সময় বিদ্যাসাগরের সময়ে যেখানে সমাজ একটা কুসংস্কারাচ্ছন্ন কূপমণ্ডূক সমাজে, সেখানে যুক্তিবাদী এবং কুসংস্কার মুক্ত শিক্ষা সেই জাতিকে মেরুদণ্ড সোজা করতে সহায়তা করেছিল। ইংরেজি ভাষা শিক্ষা পাশ্চাত্যের স্বাধীনতার লড়াই সম্পর্কে জানতে সহায়ক হয়েছিল। আমাদের বাংলা যেরকম সবচেয়ে আগে ইংরেজদের শাসনাধীন হয়েছিল, তেমনি বাংলাই সর্বাগ্যে উপনিবেশিকতা বিরোধী লড়াইয়ে এগিয়ে এসেছিল। এক কথায় বলা যায় যে বিদ্যাসাগরীয় শিক্ষা নীতি জাতীয়তাবাদের জন্মদাতা। তার জন্মের 200 উদযাপনের সময় জাতির মেরুদণ্ড ভেঙে দিতে উদ্যোগী হয়েছে সরকার। শিক্ষা সংস্কারের নামে আত্মকেন্দ্রিক, ঈশ্বর নির্ভর, যুক্তিহীন শিক্ষা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বুদ্ধিমান ভারত নামে বুদ্ধিহীন, বিজ্ঞানহীন ভারত গড়তে উদ্যোগী হয়েছে। 200 বছরের সংগ্রামের মধ্য দিয়ে যে উপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদকে পরাজিত হতে হয়েছিল, সেই সাম্রাজ্যবাদী আদর্শের কাছে দেশ যাতে আত্মসমর্পণ করে তার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। যার জন্যই শিক্ষাক্ষেত্রে এই আক্রমণ। দেশের এই সংকটময় মুহূর্তে আবার ফিরে এসো বিদ্যাসাগর। এখন এই আলোচনা আপনাদের কাছে আমি উপস্থাপিত করলাম এবং আপনাদের এই আলোচনা আপনারা শুনলেন এবং এই আলোচনা অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ নবেন্দু বিকাশ হোতা, নবেন্দুদা বিস্তৃত আলোচনা করলেন সমগ্র বিষয়টা। খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন, প্রাঞ্জলভাবে সামগ্রিক পরিস্থিতি। বিষয় ছিল তার যে জনশিক্ষা প্রসারের পথপ্রদর্শক বিদ্যাসাগর। নবেন্দুদাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটি বিএফএম-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই আলোচনায় তিনি সময় দিয়েছিলেন বলে তাকে ধন্যবাদ জানাচ্ছি উদযাপন কমিটির পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদের। তাদের কিছুটা শুনতে অসুবিধা হয়েছে আমাদের নেটের গোলযোগের জন্য, তবুও তারা আমাদের মনোযোগ দিয়ে এই সময় দিয়েছেন, আমাদের এই আলোচনা শুনেছেন। তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আমরা ঘোষণা করছি যে আগামী 3রা জানুয়ারি 2021 সালের প্রথম রবিবার, সেদিনের আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয় হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা। বলবেন অধ্যাপক সাইদুল হক, প্রাক্তন সাংসদ এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাজ্য স্তরের নেতৃত্ব, আওয়াজের রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক বলবেন। তার বিষয় থাকবে প্রসঙ্গ বিদ্যাসাগর। আপনাদের সবাইকেই সেই অনুষ্ঠান দেখার জন্য আগামী রবিবার রাত 8টায় আমাদের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের অনুরোধ করছি। আর আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, নবেন্দুদাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা সভা এখানেই আমরা শেষ করছি।